যে মেয়েটার আজ সজনেতলায় বসে বাসন মাজার কথা ছিল, সেই মেয়েটা নিউ আলিপুরের মোড়ে 4 তলা বাড়ি হাঁকিয়েছে। এই গৌরব কি একা অনুভব করতে ভালো লাগে? কাছের লোকদের এই গৌরবের অংশীদার করতে ইচ্ছে করে। শুধু কি আর কাছের লোকদের, যারা একদিন রাত 10টাতেও 2টো ভাত খেয়ে যেতে বলেনি, 1 কাপ চা খাইয়ে বিদায় দিয়েছে, আমার নিরন্ন দিনের সেই সব আত্মীয়দেরও কি আমার বাড়ির গৃহপ্রবেশে নেমন্তন্ন করা উচিত নয়? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। আমার স্বপ্নের 7 মহল সার্থক হলো। 4 তলা বাড়ি আমি একসঙ্গে করিয়েছিলাম, নিজের হাতে সাজিয়েছিলাম। একসময় স্বপ্ন দেখতাম বড় বাড়ির বউ হব, অথচ আমাকে ভালোবাসার মানুষ ছাড়াই গৃহপ্রবেশ করতে হলো। আমি সেই মেয়ে যে নিউ আলিপুরের মোড়ে একাই বাড়িটা বানিয়েছি। এটা সত্যি গর্বের কথা নয় কি? এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী। নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। আমার বাড়ি তৈরির গল্প বলছিলাম। এভাবেই একদিন আমার স্বপ্নের 7 মহলা বাড়ি বাস্তবের মাটিতে তার ডানা মেলল। আগেই বলেছি, আমি 4 তলা পর্যন্ত একসঙ্গে তৈরি করেছি। আর মানুষ যেমন করে তার ভালোবাসার মানুষকে নিয়ে নতুন সংসার সাজায় অত্যন্ত যত্নে আর মমতায়, আমিও ঠিক তেমন করেই ভালোবাসার মানুষ ছাড়াই আমার একলা বাড়ি সাজিয়েছি। নিজের হাতে সাজাতে সাজাতে ওই বাড়িই আমার ভালোবাসা, ওই বাড়িই আমার পরম আশ্রয় হয়ে উঠল। এবার গৃহপ্রবেশ করতে হবে বাড়ির আসবাব থেকে শুরু করে ঘরে ঘরে রং মেলানো পর্দা পর্যন্ত তৈরি। বাড়ি একেবারে টিপটপ। 1 তলা থেকে 4 তলা পর্যন্ত যেখানে যা থাকা দরকার সব আছে। ঘরে ঘরে পর্দা লাগানোর পর ঘরগুলো দেখতে মনে হতো যেন ঝলমল করছে। আমি এমনিই প্রত্যেকদিন কয়েক ঘন্টা বাড়িতে কাটিয়ে দিতাম। একা একাই বাড়ির প্রত্যেকটা ঘরে ঘুরতাম ফিরতাম। তখনও তো গৃহপ্রবেশ হয়নি। কখনো ছাদে দাঁড়িয়ে রাস্তাঘাট, মানুষজন, গাড়ি ঘোড়া দেখে সময় পার করে দিতাম। আমার একটুও একঘেয়ে লাগতো না। একজন প্রেমিকা যেমন তার প্রেমিকের সঙ্গে দেখা করতে এলে কোথা দিয়ে সময় চলে যায় টের পায় না, তেমন আমিও আমার বাড়িতে এলে কোথা দিয়ে যে সময় চলে যেত টেরই পেতাম না। আমার বাড়ি তৈরির সময় থেকেই একজন হিন্দুস্তানি বৃদ্ধ ব্রাহ্মণ থাকতেন, যাকে আমরা সবাই পণ্ডিতজি বলে ডাকতাম। তিনি দাঁড়িয়ে থেকে আমার বাড়ি দেখভালের দায়িত্ব নিয়েছিলেন। মানুষটার একটা কাজ দরকার ছিল বলে আমার সঙ্গে নিজে এসে দেখা করেছিলেন। আর আমারও একজন লোক দরকার ছিল যিনি সব সময় বাড়িটা দেখাশুনো করতে পারবেন। এই ভেবে আমি মানুষটাকে বহাল করে নিই। মানুষটা সাত্ত্বিক গোছের, পরিবার দেশে থাকতো। উনি হোটেল টোটেলে খেতেন না কখনো, নিজে রান্না করে খেতেন। এই মানুষটার অবস্থাও প্রায় আমার মতো হলো। চোখের সামনে একটা নির্মাণ দেখতে দেখতে উনিও ওই নির্মাণের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেলেন যে আমি এলে আমার সঙ্গে বাড়ির কথা ছাড়া প্রায় অন্য কোনো কথা বলারই অবকাশ পেতেন না। কোথায় কবে মিস্ত্রি ফাঁকি দিয়েছে সেই অভিযোগ, কখনো বা যতটা জল দেওয়া দরকার ছিল গাঁথনিতে ততটা দেয়নি মিস্ত্রিরা সেই অভিযোগ, সব জানাতেন আমায়। আর নিজেই দেখতাম একটা উঁচু টুল নিয়ে পাইপ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে জল দিতে থাকতেন। অথচ এসব কাজ ওর করার কথাই ছিল না। তবু এমনই মায়ায় জড়িয়ে গিয়েছিলেন বাড়িটার সঙ্গে যে বাড়ি বানানোর ব্যাপারে এতটুকু ত্রুটি মানতে পারতেন না। ওই জল দিতে গিয়েই মানুষটা একদিন উঁচু টুল থেকে পড়ে আছাড় খেলেন, পা ভাঙল। খুব বকাবকি করলাম আমি। আমার পরিচিত অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়েও গেলাম। ডাক্তার বন্ধু প্লাস্টার করে দিলেন পায়ে। এমনিতেই একা মানুষ, এই অবস্থায় তাকে দেখে কে? একা বাড়িতে রেখে যাই বা কি করে? বললাম আমার সঙ্গে টালিগঞ্জের বাড়িতে চলুন। উনি তো হাঁ হাঁ করে উঠলেন। তার নিজস্ব ভাষায় বললেন এ বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলে চিন্তাতেই তার ঘুম হবে না। তিনি না থাকলে চোর ডাকু এসে বাড়ির এটা ওটা সব নিয়ে যাবে, বাড়ির ক্ষতি করে দেবে। কিছুতেই নড়াতে পারলাম না মানুষটাকে ওখান থেকে। বাড়ি ফিরলাম একরাশ চিন্তা নিয়ে। একা মানুষ, ওই প্লাস্টার অবস্থায় রান্না বান্না করবেন কি করে? বাথরুম টাথরুম যাওয়াও তো সমস্যা।
পরের দিন থেকে প্রত্যেক দিন আমি বা জামাইবাবু কেউ না কেউ ভদ্রলোকের জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে লাগলাম। ভদ্রলোক তো লজ্জায় বাঁচেন না, বারবার বলতে থাকেন, এসবের কিচ্ছু দরকার নেই, আমি রান্না করতে পারবো। বারবার একই কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে বকাবকি করি আমি। উনি বাধ্য হয়ে চুপ করে যান। একদিন এমনও হয়েছে, ওর রান্নাঘরে গিয়ে ওর স্টোভে চা বানিয়ে দুজনে মুখোমুখি বসে গল্প করতে করতে চা খেয়েছি। গল্প মানে অবশ্য বিষয় একটাই আমাদের দুজনের, আমার নতুন বাড়ি। বাড়ি তো শেষ হলো, নতুন ঝাঁ চকচকে বাড়ি, নিজের চোখে দেখে আর আশ মেটে না। কতবার যে একই বাড়িকে রোজ ঘুরিয়ে ফিরিয়ে দেখি তার ইয়ত্তা নেই। কিন্তু এমন একটা কাণ্ড আমি করে ফেলেছি, যে মেয়েটার আজ সজনেতলায় বসে বাসন মাজার কথা ছিল, সেই মেয়েটা নিউ আলিপুরের মোড়ে 4 তলা বাড়ি হাঁকিয়েছে। এই গৌরব কি একা অনুভব করতে ভালো লাগে? কাছের লোকদের এই গৌরবের অংশীদার করতে ইচ্ছে করে। শুধু কি আর কাছের লোকদের, যারা একদিন রাত 10টাতে ও দুটো ভাত খেয়ে যেতে বলেনি, 1 কাপ চা খাইয়ে বিদায় দিয়েছে, আমার নিরন্ন দিনের সেই সব আত্মীয়দেরও কি আমার বাড়ির গৃহপ্রবেশের নেমন্তন্ন করা উচিত নয়? বসলাম দিদি জামাইবাবুর সঙ্গে লিস্ট বানাতে। কাছে দূরে যেখানে যত আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে সবার নামের তালিকা করা হলো। এদিকে টালিগঞ্জের বাড়ি বিক্রি করা দরকার, সেই ব্যবস্থাও হলো। কিন্তু মায়ের কি হবে? মাকে তো ওই বাড়ি থেকে কিছুতেই বার করা যাবে না। মা তো কোথাও যেতে চান না এখন আর। তাছাড়া মাকে তো হাজার চিকিৎসা করিয়েও সুস্থ করা গেল না, বরং দিন দিন মায়ের ওই প্রদাহ বেড়েই যাচ্ছে। সকাল থেকে উঠেই চিৎকার চেঁচামেচি, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমার। সন্ধে শেষ হতো এই চিৎকার। জামাইবাবু পরামর্শ দিলেন, মাকে যেমন করেই হোক কটা দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। একেবারে গৃহপ্রবেশের দিন মাকে সোজা নিউ আলিপুরে নতুন বাড়িতে নিয়ে আসা হবে। সেই মতোই মাকে খানিকটা জোর করেই টানা গাড়িতে হাবড়ায় আমার এক দিদির বাড়িতে রেখে এলাম। বলে এলাম, মা কটা দিন পরেই তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। আমি ফিরে আসার সময় মা আমার শাড়ির আঁচল ধরে বাচ্চা মেয়ের মতো সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না, আর বারবার একই কথা, সাবরে আমারে লইয়া যা, আমারে রাইখা যাস না, আমি বাড়ি যামু। ফেরার সময় খুবই কষ্ট হচ্ছিল। বাড়ি ফিরেও বাড়িটা খাঁ খাঁ করতে লাগলো। মায়ের একটা অদ্ভুত উপস্থিতি ছিল। মা বাড়ি নেই মানে চিৎকার চেঁচেমেচে নেই। তেল ওষুধ সাবান মেশানো মায়ের শরীর থেকে উঠে আসা মা মা গন্ধটা নেই। বাড়িটা যেন আর বাড়িই রইল না। তবে এই যে বাড়ির জিনিসপত্র ওলমাটি তোল করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এসব মা দেখতে পারতেন না। মায়ের চোখের আড়ালে শিফটিং হয়ে ভালোই হলো একদিক দিয়ে। তবে টালিগঞ্জের বাড়ি থেকে জামা কাপড় আর প্রসাধন সামগ্রী ছাড়া আর বিশেষ কিছুই আমি নতুন বাড়িতে নিয়ে এলাম না। জামাইবাবু নিজে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এলেন। সকলকে করজোড়ে আসতে বলে এলেন। এই এক মানুষ, আমার সোনাদির বর। উনি বাবা চলে যাওয়ার পর আমার বাবার জায়গাটা নিয়ে নিলেন। চিরটা কাল সৎ উপদেশ, সৎ পরামর্শ দিয়ে আমার চলার পথটাকে সহজ করে দিয়েছেন। গৃহপ্রবেশের আগের দিন থেকেই বাড়ি সরগরম। আমার সব দিদি জামাইবাবু, তাদের ছেলেমেয়েরা, তাদের বউ, তাদের বর, বাচ্চা কাচ্চা, আমার তিলে তিলে বানানো বাড়িটাতে যেন এতদিনে প্রাণ সঞ্চার হলো। সকলের খুশি যেন আর ধরে না। 4 তলা বাড়িতে তো অনেক ঘর, আর বড় বড় ঘর, লম্বা টানা বারান্দা, বিরাট ডাইনিং হল, মাঠের মতো প্রকাণ্ড ছাদ, অফুরান জায়গা। এই তো চেয়েছিলাম জীবনে, একটা আলো ঝলমালে বাড়ি, ঘরে ঘরে মানুষের হাসি গল্পের আওয়াজ, সন্ধেবেলা শঙ্খধ্বনি, তুলসী তলায় প্রদীপ। আমার বাড়িতে আমি তুলসী মঞ্চ করতে কিন্তু ভুলিনি। একটু বিকেলের দিকে মা এলেন। আমি নিজে মাকে গাড়ি থেকে ধরে উপরে নামিয়ে নিয়ে গেলাম। মাকে বললাম, ও মা, তোমার সাবু এই বাড়ি বানাইছে মা, দেখো মা তোমার পছন্দ হয় কিনা। অবাক কাণ্ড, আজ মা কি অসম্ভব শান্ত। চিৎকার নেই, নিজের জ্বালা পোড়ার কষ্টের কথা বলার নাম নেই, কিচ্ছু না। নির্নিমেষ চোখে আমার মা বাড়ির প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন। 1 তলা থেকে 4 তলা। মাকে মায়ের ঘর দেখিয়ে দিয়ে বললাম, ও মা, এই ঘরখান তোমার মা, তোমার ঘর পছন্দ হয়েছে তো? মা কয়েক সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে উঠলেন। আমি মাকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে মা, কান্দো কেন? মা ফিসফিস করে বলে উঠলেন, বাচ্চা থাকো মা, তোমারে তো আমরা কিছুই দিতে পারি নাই। আমি অবাক। কত বছর পর মা এরকম স্বাভাবিক গলায় কথা বলে উঠলেন। আমার বিস্ময়ের তখনও বাকি ছিল। মা বলছেন,
আজ তোমার বাবা থাকলে বড় খুশি হইতেন। আমার জীবনের সব থেকে দুর্বল জায়গায় ঘা দিলেন মা। এই কথাটাই তো বারে বারে ভুলে থাকার চেষ্টা করেছি, অথচ মা সেই মোক্ষম জায়গাতেই ঘা দিলেন। মা ছাড়া সন্তানকে এইভাবে আর কেই বা বোঝে? আমার চোখে জল এলো। উৎসব মুখর বাড়ি মুহূর্তে আমার কাছে ম্লান হয়ে উঠল। ফাঁকা ঘরে এখন আমি আর মা মুখোমুখি। সন্ধে নামছে আকাশে, পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে কুলায় ফিরছে। আমি কাঁদছি। মা আমার চোখের জল মোছাতে গিয়ে নিজেও কেঁদে সারা। তখন আমরা দুজন দুজনকে জড়িয়ে কাঁদছি। দুজনের কান্নাই সেই মুহূর্তে একটা মানুষের জন্য, আমার বাবা আর ওর স্বামী। বাইরে শঙ্খ বেজে উঠল। দূরে কোনো মন্দির থেকে সন্ধ্যারতির কাঁসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। তার সঙ্গে মিশে যাচ্ছে মসজিদের আজানের শব্দ। দুটো দেশ যেন এইভাবে মিলেমিশে যাচ্ছিল তখন। সীমান্ত রেখা মুছে যাচ্ছিল ধীরে ধীরে, আর অখণ্ড দেশের আলপথ ধরে যেন হেঁটে আসছিলেন এক যোদ্ধা। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মনে মনে আকাঙ্ক্ষা করেছেন একদিন সব মিটে যাবে, দুই দেশ আবার এক হয়ে যাবে। আমরা আবার কমলাপুরের সাতমাহলা বাড়িতে ফিরে যাব, মানে আবার নিজের হাতে সেই বাড়ির তুলসী তলায় বাতি সাজাবো সন্ধেবেলা। তার স্বপ্ন সত্যি হয়নি। তিনি আমার বাবা, এক নিরন্তর যোদ্ধা। জীবনযুদ্ধে যিনি কখনো হার মানেননি, বৈভব যাকে কখনো কিনতে পারেনি। মাথা উঁচু করে রিজু পায়ে হেঁটে যাওয়া সোজা সাপটা এক মানুষ, আমার বাবা। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।